টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ফ্যাসিস্টের কারো সাথে সম্পর্ক না থাকার দাবি বিসিবির সভাপতির। ভালো কাজ করেও অপ্রয়োজনীয় সমালোচনা কিংবা বিতর্ক সৃষ্টির জন্য বোর্ডের বাইরের কোনো পক্ষের দিকে আঙুল তুললেন বোর্ড সভাপতি। ব্যক্তি স্বার্থে তৃণমূল ক্রিকেট যাতে কেউ ব্যবহার না করতে পারে সে ব্যাপারে সচেতন থাকার বার্তা দিয়েছেন ফারুক আহমেদ। সমসাময়িক ইস্যুতে আলোচনার টেবিলে হটকেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। স্বৈরাচারের দোসরদের সাথে সম্পর্ক থেকে শুরু করে বিসিবির টাকা ব্যাংক ট্রান্সফার করা নিয়েও প্রশ্ন উঠেছে বর্তমান বোর্ড সভাপতির দিকে। এ নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যম এড়িয়ে গেলেও এবার মুখ খুলেছেন ফারুক আহমেদ। শনিবার তৃতীয় বিভাগ বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিসিবি সভাপতি। সেখানেই জানালেন নিজের অবস্থান। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। সো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, নতুন সরকার যদি আমাকে দেখে যদি বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্ট থাকতো আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না। এমনকি ভালো কাজ নিয়ে আলোচনা না হয়ে অযাচিত সমালোচনা কেন হয় তা নিয়ে বিস্ময় বিসিবি সভাপতির। সেই সাথে এমন পরিস্থিতির জন্য আঙ্গুল তুলেছেন বোর্ডের বাইরের কোনো পক্ষের দিকেও। এটা তো বলা খুব মুশকিল, কেননা এই জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে, তো তারা হতে পারে। এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলোর নিচে পড়ে যায় অন্য আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে, মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। এবং আমাদের দেশে মাঝখানে যে ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে, এটা আমরা চেষ্টা করব যাতে আগামী 3-4 বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি। এটা ঘরোয়া ক্রিকেটে অনিয়ম কিংবা সিন্ডিকেট নিয়ে আগের বোর্ডেও ছিল বিতর্ক। ব্যক্তি স্বার্থে কেউ যাতে তার ব্যবহার করতে না পারে সে নিয়েও বার্তা দেন বিসিবি সভাপতি। কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে এটা ইনফ্লুয়েন্স করতে না পারে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবির তদন্ত রিপোর্ট মানে যেন ডুমুরের ফল, যার কথা শোনা তো যায় কিন্তু বাস্তবে কখনো এর দেখা মেলে না। পাপনের বোর্ডের পর এবার ফারুক আহমেদের বিসিবিও কেবল প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কোনো রিপোর্ট সামনে আসছে না। 2023 বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট, বিপিএল এর অনিয়ম, ডিপিএল ফিক্সিং আর বিসিবির দুর্নীতির তদন্ত রিপোর্ট এখনও আটকে আছে লাল ফিতায় বন্দি ফাইলে। দেশে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো অনিয়ম হলে বিসিবি তদন্ত কমিটি গঠন করে, তদন্ত কমিটি কাজও করে, কিন্তু সেই রিপোর্ট কখনো জনসম্মুখে আসে না। কিন্তু বাংলাদেশ 2.0-তে ফারুক আহমেদ যখন এই বিসিবির মসনদে বসলেন তখন ধারণা করা হয়েছিল সেই রিপোর্টগুলো আলোর মুখ দেখবে, কিন্তু এখন পর্যন্ত অবস্থা যা তা কিন্তু মোটেও সুখকর নয়। এই রিপোর্টগুলো কি অতীতের মতো আটকে থাকবে ফাইলেই, সেই প্রশ্ন কিন্তু জাগছে। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেবার পর প্রথম বড় পদক্ষেপ ছিল চান্দিকা হাথুরুসিংহেকে অপসারণ। এই লঙ্ঘনকে বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয় চাকরির শর্ত ভঙ্গ আর আচরণবিধি লঙ্ঘন। মূলত 2023 বিশ্বকাপে নাসুম আহমেদের সাথে ঘটে যাওয়া ঘটনায় হাথুরুসিংহের চাকরি হারানোর মূল কারণ। ফারুক আহমেদের এই পদক্ষেপের পর প্রত্যাশা ছিল দ্রুতই সামনে আসবে 2023 বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্টও প্রতিশ্রুতিও মিলেছিল সভাপতির কাছ থেকে, কিন্তু সেই তদন্ত রিপোর্ট বোর্ডে জমা হয়ে আছে লম্বা সময় ধরে, পাপনের বোর্ডের মতোই অপ্রকাশিত। এরপর বিপিএলে ঘটল দুটি বিতর্কিত ঘটনা। রাজশাহী ও চট্টগ্রামের পেমেন্ট জটিলতা এতটাই প্রকট আকার ধারণ করে যে দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হয় সমালোচনা। সেই সাথে ফিক্সিংয়ের মতো গুরুতর অপরাধের অভিযোগ ওঠে বেশ কিছু ক্রিকেটারের বিপক্ষে। দ্রুতই এই দুই ঘটনার দোষীদের খুঁজে বের করতে ফেব্রুয়ারির শুরুর দিকে গঠন করা হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি, কিন্তু কমিটি গঠনের 3 মাস পার হলেও এখনও সামনে আসেনি রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। ডিপিএল এর 10ম রাউন্ডে গুলশান ও শাইনপুকুরের ম্যাচে মিনহাজুল আবেদিন সাব্বিরের অদ্ভুত আউট ছিল খুবই দৃষ্টিকটু। সেই ঘটনার তদন্ত দ্রুত শুরু করলেও এখনও অপরাধীকে খুঁজে পায়নি কি বিসিবি, যেখানে পুরো ঘটনাই বন্দী ক্যামেরায়। তবে কেবল মাঠের খেলার ইস্যুগুলোই নয়, বিসিবির কার্যক্রম পরিচালনার অনিয়মের তদন্ত রিপোর্টও সামনে আসেনি। ফারুক আহমেদ বিসিবির মসনদে বসার পর কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে আগের বোর্ড পরিচালকদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করার কথা বলেছিলেন, কিন্তু এখনও সেই অডিট কমিটির রিপোর্ট পড়ে আছে লাল ফিতায় বন্দী হয়ে।
এখন দেখার বিষয় বিসিবির আর্থিক অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তও কি আটকে থাকবে সেই ফিতাতেই, কেননা এখানেও জড়িত বিসিবির অনেক রাঘব বোয়ালের নাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আত্মপ্রকাশ ঘটেছে নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের। লক্ষ্য দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাব মুক্ত রাখা, আর সেজন্য যোগ্য লোকদের বসানোর তাগিদ দিলেন তামিম ইকবাল। আর প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আত্মপ্রকাশ ঘটেছে নতুন এক সংগঠনের। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামে এই সংগঠন দলীয়করণ মুক্তের কথা বলে ক্রীড়া ক্ষেত্রগুলোকে সমৃদ্ধ করার আহ্বান জানায়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাবেক ফুটবলার ও বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ সাকিব আল হাসানের উদাহরণ টেনে সতর্ক করেন সবাইকে। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবা না। যদি সে আমার কথা শুনতো, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। তামিম যোগ দেয় নেই, বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। ক্রীড়া বিকাশে এই সংগঠনের কার্যকরী ভূমিকা যেমন দেখতে চান ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশাক হোসেন, তেমনি নতুন স্বপ্নের কথা জানান বিএনপি নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ফুটবল, মেয়েদের ক্রিকেট খেলা শুরু করব। নতুন করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোচ নিয়োগের মাধ্যমে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ক্রীড়াকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং যুব সমাজকে যে ভয়াল মাদকের যে একটা থাবা বাংলাদেশে এখন গ্রাস করছে, সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য এই সংগঠনটি ক্রীড়ার বিকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে সবার মধ্যমণি ছিলেন তামিম ইকবাল। বিসিবির নির্বাচন ঘিরে যখন চলছে নানা মেরুকরণ, তখন সাবেক অধিনায়কের পরিষ্কার বার্তা, যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বারোটা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয়, তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিংয়ে ডিফারেন্স করতে হবে। মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বায়ক করে 44 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে বাংলাদেশ জেলা ও বিভাগীয় সংগঠক অ্যাসোসিয়েশন। রাজনৈতিক ব্যক্তিবর্গকে সামনে রেখে যাত্রা শুরু করেও সে রাজনীতির প্রভাব মুক্ত থাকার স্বপ্ন দেখালেন নতুন সংগঠনের কর্তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রতি বছর লিগ আয়োজন হলেও এই বছর চট্টগ্রামের ক্রিকেট লিগ বন্ধ, বেকায়দায় ক্রিকেটাররা। জানা গেছে স্পন্সর এবং ক্লাবদের আগ্রহ থাকা সত্ত্বেও লিগ আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের অনীহা। এমনকি চট্টগ্রাম ক্রীড়া সংস্থার দায়িত্বে যারা আছেন তারা কেউই খেলাধুলার মানুষ নন। দেশের যে কটা জেলায় প্রতি বছর ক্রিকেট লিগ হতো, চট্টগ্রাম তার মধ্যে অন্যতম। এবার ব্যতিক্রম, মৌসুম শেষের পথে এখনও বন্দর নগরীতে কোনো লিগই আয়োজিত হয়নি। ক্রিকেটাররা বাধ্য হয়ে প্রফেশন বদলাচ্ছেন। দিন 15 আগে অভাবের দায়ে চট্টগ্রামের এক ক্রিকেটারের চা বিক্রির গল্প তুলে ধরেছিল যমুনা টেলিভিশন। স্পন্সর এবং ক্লাবদের আগ্রহ থাকা সত্ত্বেও লিগ না আয়োজন করার ব্যাপারে প্রাথমিকভাবে ক্রিকেটারদের কাছে মাঠ স্বল্পতার অজুহাত দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যরা। সেখানেও প্রশ্ন ওঠে, এম এ আজিজ ব্যস্ত থাকায় না হয় চট্টগ্রাম প্রিমিয়ার লিগ আয়োজন করা যাবে না, কিন্তু বাকি লিগগুলো আয়োজন করতে বাধা কোথায়? ক্লাবগুলো আমি যতটুকু শুনছি সবাই আন্তরিক, আর হচ্ছে স্পন্সর আমাদের চিরঙে ইনশাল্লাহ স্পন্সরের অভাব হওয়ার কথা না। সকালবেলা আসলাম প্র্যাকটিসে, বিকালবেলা গেলাম, কিন্তু আমার কোনো খেলা নেই। আমি এইভাবে সময় নষ্ট করে কী করবো? তখন এক একজন এক এক পেশা চলে যাবে। অলরেডি কিন্তু অনেকে চলে গেছে। যদি চিরাং ক্রিকেট যদি না থাকে তাহলে এখানে অনেক একাডেমি আছে, স্টুডেন্টরা প্র্যাকটিস করে, তো ওদের ভবিষ্যৎটা কি? জানা গেছে ক্রীড়া সংস্থার আগের কমিটি বিলুপ্ত হওয়ার পর চট্টগ্রাম ক্রীড়া সংস্থার দায়িত্বে যারা আছেন তারা কেউই পরিচিত নন, কেউই খেলাধুলার মানুষ নন। চট্টগ্রামও যে কমিটি হয়েছে তারা কিন্তু কেউ ক্রীড়া সংশ্লিষ্ট না, শুধুমাত্র ক্রিকেট না, বলতে গেলে ক্রীড়া সংশ্লিষ্টই না।
তো যে কারণে তারা দায়িত্ব নেওয়ার দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরও এই চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বিভিন্ন লিগ টুর্নামেন্ট যেগুলো আয়োজন হতো, বিশেষ করে ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, ব্যাডমিন্টন সব বিভিন্ন লিগ যে রেগুলারলি আয়োজিত হতো, সেই লিগগুলো শুরু করার ব্যাপারে তারা কোনো কার্যকর ভূমিকা বা পদক্ষেপ রাখতে পারেনি। শুধু তাই না, শোনা যায় চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যেসব নাম জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়েছে সেগুলোও বদলে ফেলা হয়েছে। এমনকি এই দলে আছেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের বাবাও, যিনি কিনা আবার চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক। জেলা প্রশাসক কাদের নাম পাঠিয়েছে সেটা তো আমরা নিজ চোখে দেখিনি, তবে শোনা যায় যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকাটা মানে রাখা হয়নি, এটা পরিবর্তন করা হয়েছে। তো পরিবর্তন করা হয়েছে, সে রাইট জাতীয় ক্রীড়া পরিষদের আছে, তবে পরিবর্তনটা যদি পজিটিভলি হতো, আমরা যদি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকতো তাহলে এই সমস্যাটা কিন্তু হতো না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। নিষিদ্ধ ঔষধ গ্রহণের দায়ে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন সাউথ আফ্রিকার পেসার কাগিজো রাবাদা। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত 3 এপ্রিল আচমকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে দেশে ফিরে যান কাগিজো রাবাদা। তখন ব্যক্তিগত বিষয়ের কথা বললেও নিষিদ্ধ ঔষধ গ্রহণ করে সাময়িক নিষেধাজ্ঞার জন্য তখন দেশে ফিরে গিয়েছিলেন সাউথ আফ্রিকান পেসম্যান। শুক্রবার এক বিবৃতিতে ঘটনার কথা জানিয়েছেন রাবাদা। গত এসএ টি20তে নিষিদ্ধ এই ঔষধ সেবন করেন কাগিজো রাবাদা। তার মেডিকেল পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাতেই নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত আসে। তবে এটা কোনো শক্তিবর্ধক ওষুধ ছিল না বলে জানা গেছে। 2 মাস ব্যাপী চলা 18তম আইপিএল এর ফাইনাল 25 মে। তবে 10 দলের এই লড়াইয়ে শিরোপার রেসে টিকে থাকতে হলে সবার আগে নিশ্চিত করতে হবে প্লে অফ। কারা আছেন শেষ 4-এর দৌড়ে, কারাই বা ছিটকে যাচ্ছেন এবারের আসর থেকে, সেই হিসাব নিকাশের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 74 ম্যাচের আইপিএল শুরু হয়েছে মার্চের 22 তারিখ, শেষ হবে 25 মে। শেষ 4-এ ওঠার লড়াইয়ে 10 দলের প্রত্যেককে খেলতে হবে 14টি করে ম্যাচ। এরই মধ্যে 10 ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল, কেউ তারও বেশি। তাই এবার শুরু হয়েছে সুপার 4-এর হিসাব নিকাশ। কারা এগিয়ে আছেন আইপিএল এর 18তম আসরের টপ 4-এর দৌড়ে, কারাই বা ছিটকে যাচ্ছেন এবারের আইপিএল থেকে। মুম্বাই, গুজরাট, বেঙ্গালুরু, পাঞ্জাব আপাতত টেবিলের শীর্ষ 4 দল এরাই। শুরু থেকেই জয় পরাজয়ের মধ্যে থাকা মুম্বাই টানা 6 ম্যাচ জিতে নেট রান রেটে এগিয়ে থেকে নিজেদেরকে নিয়ে গেছে উঁচুতে। 3 ম্যাচ হাতে রেখে 14 পয়েন্ট পাওয়া মুম্বাইয়ের আর একটি জয়ই যথেষ্ট হতে পারে প্লে অফের জন্য। একই হিসাব গুজরাটের জন্যও। বরং 4 ম্যাচ হাতে রেখে 14 পয়েন্ট পাওয়া শুভমান গিলের দলের সামনে অফুরন্ত সুযোগ শেষ 4 নিশ্চিতের। পিছিয়ে নেই কোহলির বেঙ্গালুরুও। গুজরাটের সাথে সমানে সমান টক্কর আরসিবির। রান রেটেও বেশ এগিয়ে রয়্যাল। তাই মুম্বাই আর গুজরাটের সাথে শেষ 4-এর দৌড়ে এগিয়ে আছে বেঙ্গালুরু। এরপরই আসবে পাঞ্জাব, দিল্লি আর লখনৌয়ের নাম। বাঁচা মরার লড়াইয়ে শেষটায় কপাল পুড়তে পারে এখান থেকে যে কোনো 2 দলের। সমান 10টি করে ম্যাচ খেলে পাঞ্জাব 13, দিল্লি 12 আর লখনৌয়ের পয়েন্ট 10। সম্ভাব্যতার সূত্র মেনে তাই শেষ 4-এর দৌড়ে এগিয়ে পাঞ্জাব, কিছুটা পিছিয়ে দিল্লি আর লখনৌয়ের চ্যালেঞ্জ শেষ 4 ম্যাচের প্রত্যেকটাই জেতা। একই সমীকরণ লখনৌয়ের চেয়ে 1 পয়েন্ট কম থাকা কলকাতার জন্য। শেষ 4 ম্যাচের একটাতেই পা ফসকালে আসর থেকে অফিসিয়ালি ছিটকে যাবে শাহরুখ খানের দল। আনুষ্ঠানিকভাবে আসর থেকে ছিটকে গেছে রাজস্থান আর চেন্নাই। হায়দ্রাবাদের নামের পাশে এলিমিনেট শব্দটা এখনো লাগেনি, তবে টিকে থাকার সম্ভাবনাও নেই বললেই চলে। শেষ 4 ম্যাচই কামিন্সের দলকে জিততে হবে বড় ব্যবধানে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 4 ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করায় লিভারপুলকে দেয়া হবে গার্ড অফ অনার। বিষয়টি নিশ্চিত করেছে চেলসি কোচ এনজো মারেস্কা। চ্যাম্পিয়নদের এই সম্মান প্রদর্শন করাটা তার ফুটবলারদের অনুপ্রাণিত করে বলে মনে করছেন চেলসি বস। আগামী রোববার এই ঐতিহ্যবাহী মুহূর্তের সাক্ষী হবে স্ট্যামফোর্ড ব্রিজ। হাতে আছে আরও 4 ম্যাচ। এর আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে গত রোববার টটেনহামকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের নাম লিখিয়েছে শিরোপায়। শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণকে পুনরুদ্ধার করেছে আর্নে স্লটের শিষ্যরা। সেই সাথে স্পর্শ করেছে ইপিএল এর রাজা নামে খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ 20টি শিরোপা জয়ের রেকর্ড।
তাই তো আগামী রবিবার লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে শিরোপা জেতা দলটিকে গার্ড অব অনার দিতে চায় চেলসি। কোনো বাধ্যবাধকতা না থাকলেও স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ। সেই সাথে আগামী মৌসুমগুলোতে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী চেলসি বস। আমি মনে করি এটা একটা ঐতিহ্য, এমন কিছু যা আপনাকে করতে হবে এবং আমরাও করতে চাই। প্রথমত তারা লিগ জিতেছে, তাই এটা তাদের প্রাপ্য। আশা করি আমরা খুব শিগগিরই চ্যাম্পিয়ন হিসেবে সেখানে পৌঁছাতে পারবো। সবশেষ 2016-17 মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল চেলসি। এবার দলটি লড়ছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে। 34 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে 5-এ আছে মারেস্কার শিষ্যরা। চ্যাম্পিয়নদের এই সম্মান প্রদর্শন করাটা তাদের ফুটবলারদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন চেলসি বস। প্রিমিয়ার লিগ জেতা কতটা ভালো তা বোঝার জন্য মনে হয় না আমাদের এর প্রয়োজন আছে। আমরা জানি প্রিমিয়ার লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এটা জেতাটা কত সম্মানের। তবে আমার প্লেয়াররা যখন সেখানে থাকবে তখন হয়তো তারা মনে মনে ভাববে একদিন আমি এই জায়গায় থাকতে চাই। চ্যাম্পিয়ন দলকে গার্ড অব অনার দেওয়াটা অবশ্য নতুন কিছু নয়। এর আগে 2023 সালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকেও এই সম্মান দিয়েছিল চেলসি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। 23 বছর বয়সী ভারতীয় অভিনেত্রীর পোস্টে লাভ রিয়্যাক্ট দিয়ে বিপাকে পড়েছেন বিরাট কোহলি। নেটিজেনদের নানা মন্তব্যের জেরে এক পর্যায়ে ইনস্টাগ্রামে ব্যাখ্যা দিয়ে জানান অনিচ্ছাকৃত অ্যালগরিদমের ভুলে পড়েছে রিয়্যাক্ট। ব্যাস, তাতেই মার্ক জাকারবার্গের পোস্টে হানা দেয় কোহলি ভক্তরা। কমেন্ট বক্সে লিখেছেন, কোহলির কাছে ক্ষমা চান জাকারবার্গ। বিরাট কোহলি মাঠের পারফরম্যান্সের সাথে সাথে ব্যক্তিগত কারণেও খবরের শিরোনামে আসেন এই তারকা। 22 গজের খেলায় মিস্টার পারফেক্টের পাশাপাশি একজন বাবা ও একজন জীবনসঙ্গী হিসেবেও তাকে যে কেউই দেবেন 10-এ 10 রেটিং। এই যেমন আইপিএলে মাঠ মাতানোর সঙ্গে সঙ্গে স্ত্রী আনুশকা শর্মার জন্মদিনে বিশাল এক পোস্ট দিয়ে ভক্তদেরও মন জয় করেছেন কোহলি। কিন্তু এবার তিনি বিপাকে পড়েছেন ভিন্ন এক কারণে। 2-3 দিন ধরেই সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এক স্ক্রিনশট, যেখানে দেখা যাচ্ছে বলিউডের এক অভিনেত্রীর ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়েছেন কোহলি। জানিয়ে তোলপাড় নেট দুনিয়া। অনেকে তো আবার ধরেই নিচ্ছেন 23 বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর প্রেমে পড়লেন না তো কোহলি। কেউ বলছেন, তাহলে কি আনুশকার সাথে দ্বন্দ্বে জড়ালেন কিং কোহলি? এবার আসা যাক কার ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়ে এমন বিপাকে পড়লেন ভারতীয় এই ক্রিকেটার। এই অভিনেত্রীর নাম অভিনীত কৌর। ছোটবেলা থেকেই টেলিভিশনের নাটকে কাজ করেন তিনি। মাঝে মনোযোগী হয়েছিলেন টিকটকে কন্টেন্ট বানানো নিয়ে। পরবর্তীতে সিনেমাতেও কাজ করেন অভিনীত। তার ছবিতে কোহলির লাভ রিয়্যাক্ট খুঁজে পেয়েই হন্যে হয়ে 2-এ 4 মেলানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন নেটিজেনরা। এই পুরো ঘটনায় চোখ এড়ায়নি কোহলিরও। এক প্রকার বাধ্য হয়েই সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দিলেন এই তারকা ক্রিকেটার। কোহলি লিখেছেন, তার ইনস্টাগ্রাম ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদম ভুল করে একটি ইন্টারঅ্যাকশন ধরে নিয়েছে। এর পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না। সেই সাথে অনুরোধ করেছেন অপ্রয়োজনীয় কোনো কিছু যেন অনুমান না করা হয়। এই ব্যাখ্যা দেওয়ার সাথে সাথেই আপনিদের পোস্ট থেকে লাভ রিয়্যাক্টও তুলে নেন বিরাট। ঘটনা এখানেই শেষ হয়নি। এমন বিবৃতির পর ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের পোস্টে হানা দেয় কোহলি ভক্তরা। কোহলির কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান তারা। কেউ লিখেছেন, কিং কোহলি কো সরি বল। কেউ লিখেছেন, সেই সরি টু বিরাট কোহলি। পাশাপাশি কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ট্যাগ দেয় ভক্তরা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।